কথায় বলে, তোমার সবথেকে বেশি ক্ষতি করার ক্ষমতা তোমার সবথেকে কাছের মানুষেরই বেশি থাকে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। তুমি আমি সবাই এই মুভিটা দেখতে গিয়ে বুঝতে পারবো যে মুভিতে একের পর এক যে ঘটনাগুলো ঘটে চলেছে সেগুলো কে ঘটাচ্ছে, আসল ভিলেনটা কে। কিন্তু অবাক ব্যাপার হলো, তুমি সবকিছু দেখছো এবং সবকিছু জানছো, তারপরেও মুভির শেষে চরম ধাক্কা লাগতে চলেছে তোমার ব্রেনের ওপরে। কাহিনীর লেভেলে এরকম। হলিউডের একটা সেরা থ্রিলার মুভি এসডি স্টোরি প্রেজেন্স অরফ্যান। মুভি শুরু হয়, আমরা দুজন মাঝবয়স্ক দম্পতিকে দেখি। মহিলার নাম হলো কেট আর এই লোকটার নাম হলো জন, কেটের স্বামী। কেটের প্রসব বেদনা ওঠে এবং জন তাকে হাসপাতালে নিয়ে আসে এবং তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর কেট একটা মৃত শিশুর জন্ম দেয়, যেটা শোনার পর কেট ভেঙে পড়ে এবং চিৎকার করে কাঁদতে থাকে। কিন্তু তারপর হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে সে এতক্ষণ ধরে একটা দুঃস্বপ্ন দেখছিল। আসলে সত্যি সত্যি এরকম তার সাথে হয়েছিল। সে তার তৃতীয় সন্তানকে মৃত প্রসব করেছিল এবং এই ঘটনা তার ব্রেনের মধ্যে প্রচণ্ড এফেক্ট করে। সে এখনও নিজের সেই মৃত প্রসব করা সন্তানকে ভুলতে পারেনি। এই মানসিক কষ্ট দূর করার জন্য সে নিজের চিকিৎসাও করাচ্ছিল। এখানে বলে রাখি, কেটের বর্তমানে দুটো সন্তান আছে। 4 বছরের একটা মেয়ে যার নাম ম্যাক্স আর 12 বছরের একটা ছেলে যার নাম ড্যানিয়েল। একদিন কেট আর কেটের স্বামী সিদ্ধান্ত নেয় অনাথ আশ্রম থেকে একটা শিশু দত্তক নেবে, যাতে তারা তাদের মৃত তৃতীয় সন্তানের কষ্ট কিছুটা হলেও ভুলতে পারে। যেমন ভাবনা তেমনি কাজ। গেল তারা দুজন একদিন অনাথ আশ্রমে। সেখানে যাওয়ার পর অনেক শিশুর সঙ্গে আলাপ হয় তাদের, কিন্তু একটা মেয়ে মনে দাগ কেটে যায়। মেয়েটার নাম হলো অ্যাস্থার। মেয়েটার বয়স মাত্র 10 বছর। অ্যাস্থারকে দেখে কেট আর জনের ভালো লেগে গেলেও অ্যাস্থারের চোখে মুখে চাহনি কেমন যেন অদ্ভুত ধরনের। বিশেষ করে চোখ দুটো দেখে মনে হয় যেন কোনো গোপন গভীর রহস্য অ্যাস্থারের ভেতরে লুকিয়ে আছে। তারা সেই অনাথ আশ্রমের প্রধান, এনার নাম সিস্টার এভিগেল, এনার সঙ্গে কথা বলে অ্যাস্থারকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। কেটের ছোট মেয়ে ম্যাক্স অ্যাস্থারকে দেখে খুব খুশি হলেও ড্যানিয়েল কিন্তু একদমই খুশি ছিল না। এখানে বলে রাখি, ম্যাক্স কিন্তু কথা বলতে পারত না, সে বোবা ছিল। অ্যাস্থার এই বাড়িতে আসার পর থেকে অ্যাস্থারের কিছু কিছু ব্যবহার, বিশেষ করে অ্যাস্থারের তাকানো কেমন যেন অদ্ভুত মনে হতে থাকে ড্যানিয়েলের। সেদিন কেট আর জন তাদের বেডরুমে কিছু স্পেশাল মুহূর্ত কাটাচ্ছিল। হ্যাঁ, ওটাই আর কি। ঠিক তখন ছোট্ট ম্যাক্স অ্যাস্থারের সঙ্গে সেখানে চলে আসে এবং বলে, মা, আমাদের প্রচুর ভয় করছে, আমরা আমাদের বেডরুমে ঘুমোতে পারছি না। এরপর কেট তাদের দুজনকে একসাথে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা তাদের বাড়ির পাশের জঙ্গলটাতে ড্যানিয়েল বন্দুকের নিশানা প্র্যাকটিস করছিল। ঠিক তখনই ড্যানিয়েল একটা ভুল করে বসে। সে একটা পায়রাকে গুলি করে দেয় এবং পায়রাটা একদম জখম হয়ে নিচে পড়ে যায়। এরপরে অ্যাস্থার ও ম্যাক্স সেখানে চলে আসে। অ্যাস্থার একটা পাথর নিয়ে ড্যানিয়েলকে বলে, এই পাথরটা নাও এবং এই পায়রাটার মাথা থেতলে এখনই মেরে ফেলো, নয়তো পায়রাটা ছটফট করতে থাকবে। এবং পায়রাটাকে এরকম ছটফট করতে দেখে আমার কষ্ট হচ্ছে। অ্যাস্থার কেমন যেন ঠান্ডা রহস্যময়ভাবে কথাগুলো বলছিল, কিন্তু এটা শোনার পর ড্যানিয়েল বলে, সরি, আমি এটা করতে পারবো না। অ্যাস্থার বলে, তাহলে বাধ্য হয়ে আমাকেই করতে হবে। এই বলে সে পাথর তুলে ওই পায়রাটাকে নৃশংসভাবে থেতলে থেতলে মেরে ফেলে। দেখে মনে হচ্ছিল অ্যাস্থারের ভেতরে যেন কোনো এক হিংস্র পশু লুকিয়ে আছে, যার ক্ষোভ ওই পায়রাটার ওপরে গিয়ে পড়ছে। পরের দিন স্কুলে দেখা যায় অ্যাস্থারকে একজন প্রচণ্ডভাবে বিরক্ত করত এবং অ্যাস্থার সেদিন একটু বেশি জোরে চেঁচিয়ে ওঠে। এতটাই জোরে চিৎকার ছিল যে স্কুলের সমস্ত বাচ্চারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তারপর অ্যাস্থার স্কুল থেকে ছুটে বাড়ি চলে আসে। কেট কিন্তু অ্যাস্থারকে অনেকটাই ভালোবাসতে শুরু করেছিল, যেমন করে সে তার নিজের সন্তানদের খেয়াল রাখত। সে সেদিন অ্যাস্থারকে বলে, তুমি কি আমার তৃতীয় সন্তান, অর্থাৎ যাকে মৃত প্রসব করেছিলাম আমি, তার সমাধি দেখতে চাও? অ্যাস্থার তার সাথে চলে যায় এবং দেখা যায় কেট একটা গোলাপ গাছকে দেখিয়ে কাঁদতে শুরু করে এবং বলে, এই গোলাপ গাছটা যেই মাটিতে পোতা আছে, এই মাটিতে আমার সন্তানের সমাধি আছে। কেট আর জন নিজেদের মধ্যে শরীর চর্চা করতে ব্যস্ত ছিল। হ্যাঁ, এই সময় অ্যাস্থার সেখানে চলে আসে এবং কোনো কথা না বলে তাড়াতাড়ি নিজের রুমে চলে যায়। কিন্তু ব্যাপার এখানে না। ব্যাপার হলো, কেট তাড়াতাড়ি অ্যাস্থারের পেছন পেছন যায়। সে ভাবে, আমাদের ছোট্ট মেয়েটা আমাদেরকে এরকম অন্তরঙ্গ অবস্থা দেখে ফেলেছে, নিশ্চয়ই লজ্জা পেয়েছে। কিন্তু অবাক ব্যাপার, সেখানে যাওয়ার পর কেটকে অ্যাস্থার বলে, মা, তোমাকে বেশি ব্যস্ত হতে হবে না, আমি সব জানি। তুমি আর তোমার হাজব্যান্ড যৌন সম্পর্কে লিপ্ত ছিলে, তাই তো? আমি সব কিছু জানি। অবাক ব্যাপার, কেট প্রচণ্ড অবাক হয়ে যায় যে একটা 10 বছরের বাচ্চা মেয়ে কি করে এত কিছু জানে।
সন্দেহ তো জোরালোভাবে কেটের মনের মধ্যে দেখা দেয়, কিন্তু সেদিনের মতো সে আর কিছু বলে না। পরের দিন দেখা যায় জন বাচ্চাদেরকে নিয়ে পার্কে যায়, যেখানে ওদের সঙ্গে এস্থার গেছিল। তারা যখন পার্কে খেলছিল তখন এই মেয়েটাকে দেখা যায় যে কিনা এস্থারকে স্কুলে ডিস্টার্ব করত। এস্থার ওকে কেমন যেন অদ্ভুতভাবে দেখতে থাকে এবং একসময় সুযোগ বুঝে সেই মেয়েটাকে ওপর থেকে নিচে ফেলে দেয় এস্থার। মেয়েটা প্রচণ্ড আঘাত পায়। এই ব্যাপারটা নিয়ে জন যখন এস্থারকে জিজ্ঞেস করে তখন এস্থার বলে, আমি শুধুমাত্র খেলছিলাম, ওই মেয়েটা নিজে থেকেই পড়ে গেছিল। এবং এস্থারের কথাতে ম্যাক্সও সায় দেয়, কিন্তু ড্যানিয়েল জানতো যে ওরা দুজনেই মিথ্যা কথা বলছে। ড্যানিয়েল এস্থারের দিকে তাকিয়ে বলে, তুমি মিথ্যে কথা বলছো। কিন্তু ড্যানিয়েলের এরকম ব্যবহারের জন্য তার মা বাবা উল্টো তাকেই ক্ষমা চাইতে বলে এস্থারের সঙ্গে। পরদিন অনাথ আশ্রম থেকে যখন সিস্টারের কল আসে কেটের কাছে, কেট সিস্টারকে পুরো ব্যাপারটা খুলে বলে। তারপর দিনই সিস্টার এস্থারের সঙ্গে দেখা করতে সেই বাড়িতে আসে এবং সেখানে আসার পর সিস্টার কেটকে বলে, আমি খুবই দুঃখিত, একটা বিষয় আপনাদেরকে আগে থেকেই বলা উচিত ছিল। আমি সবসময় একটা জিনিস খেয়াল করেছি, আমাদের হোস্টেলেও যখন কোনো অদ্ভুত জিনিস বা কোনো অশুভ জিনিস বা কোনো দুর্ঘটনা ঘটত, সবসময় আশেপাশে এস্থারকে দেখা গিয়েছে। এবং ব্যক্তিগতভাবে আমাদের আশ্রমে যতগুলো বাচ্চা আছে তার মধ্যে এস্থারের ব্যবহার আমার অদ্ভুত লাগতো। দেখা যায় সিস্টার যখন এই কথাগুলো কেটকে বলছিল তখন এস্থার ওখানেই একটা দেওয়ালের পিছনে লুকিয়ে তাদের সমস্ত কথা শুনছিল। এরপর এস্থার ম্যাক্সের কাছে যায় এবং খেলবার নাম করে ম্যাক্সকে নিয়ে পাশের একটা ব্রিজের কাছে যায়। এই সময় সিস্টার তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অনাথ আশ্রমের উদ্দেশ্যে। এস্থার যখন দেখে গাড়িটা ব্রিজের সামনে চলে এসেছে তখন সে হঠাৎই ম্যাক্সকে ঠেলে সিস্টারের গাড়ির সামনে ফেলে দেয় এবং সিস্টার যখন দেখে ম্যাক্স তার গাড়ির সামনে চলে এসেছে, ম্যাক্সকে বাঁচাতে গিয়ে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে বরফের স্তূপের সঙ্গে গিয়ে ধাক্কা মারে। সিস্টার তাড়াতাড়ি করে গাড়ি থেকে বেরিয়ে এসে ম্যাক্সকে দেখতে যায় এবং তখনই এস্থার সিস্টারের পেছন থেকে এক নরখাদক পিশাচের মতো হাতুড়ি দিয়ে সিস্টারের মাথায় ততক্ষণ পর্যন্ত মারতে থাকে যতক্ষণ পর্যন্ত সিস্টারের মৃত্যু না ঘটে। আর ম্যাক্স এই সমস্ত ঘটনা নিজের চোখে দাঁড়িয়ে দেখছিল এবং এসব দেখার পর ম্যাক্স প্রচুর ভয় পেয়ে যায় এবং তাকে আশ্বাস দিয়ে এস্থার বলে, কিচ্ছু হয়নি, তুমি ভয় পেও না, আমাদেরকে ওকে মারতেই হতো। এবং ম্যাক্সকে সে বিভিন্ন কিছু বুঝিয়ে কখনো বা ভয় দেখিয়ে কাউকে কিছু জানাতে বারণ করে দেয়। এস্থার তাদের বাড়ির স্টোর রুমের দিকে চলে যায় এবং তখন এস্থার তার গায়ে লেগে থাকা রক্তগুলো পরিষ্কার করছিল যাতে কেউ জানতে না পারে যে এইমাত্র সে সিস্টারকে খুন করে এসেছে নির্মমভাবে। ড্যানিয়েল একটা বরফের স্তূপের পেছনে লুকিয়ে তাদেরকে দেখতে থাকে, কিন্তু এই সময় এস্থার তাকে দেখে ফেলে যে ড্যানিয়েল তাকে দেখছে। ড্যানিয়েল যখন রাতের বেলায় বিছানায় শুয়েছিল তখনই হঠাৎ এস্থার সেখানে আসে একটা পেপার কাটার নিয়ে এবং তার কাছে গিয়ে তাকে প্রচণ্ড ভয় দেখায়, বলে, যদি আমার ব্যাপারে কাউকে কিছু বলেছ তাহলে পার্কে মেয়েটার সাথে যে অবস্থা করেছিলাম, যে অবস্থা সিস্টারের হয়েছে, একই অবস্থা তোমারও করব। ওদিকে সেদিন পার্কে যা ঘটনা ঘটেছে সেই ব্যাপার এবং সিস্টার কেটকে যা যা বলে গেছে এসব শুনে কেটের মনে সন্দেহ তৈরি হতে থাকে এস্থার সম্বন্ধে। কেটের মনে হতে থাকে কোনো এক মানসিক রোগে ভুগছে এস্থার। সে তার স্বামী জনকে বারবার করে বলতে থাকে এস্থারকে কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়ার জন্য। জন প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত তারা দুজন এস্থারকে নিয়ে একজন কাউন্সিলরের কাছে যায়। কাউন্সিলরকে এস্থার খুব সূক্ষ্মভাবে তার কথার জালে ফাঁসিয়ে ফেলে এবং কাউন্সিলরের মনে এই বিশ্বাস জন্মে যায় এই মেয়েটা যা বলছে ঠিক বলছে। সমস্যা যদি থেকেই থাকে তাহলে হয়তো কেটের মধ্যে সমস্যা থাকতে পারে, কারণ কেট এর আগে একটা বাচ্চাকে হারিয়েছে। তাই হয়তো কেটের মনের মধ্যে এস্থার সম্বন্ধে মিথ্যে এবং ভুল ধারণা আসছে। এবং এটা শোনার পর জন কেটের উপরে প্রচণ্ড রেগে যায় এবং তাদের দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হয়। তারা যখন বাড়ি ফিরে আসে অনাথ আশ্রম থেকে তাদের কাছে কল আসে। ফোনের ওপার থেকে শোনা যায় সিস্টার অ্যাবিগেলকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ একসময় সিস্টারের মৃতদেহটা উদ্ধার করে এবং এটা শোনার পর কেট ও জন দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সিস্টার শেষবার তাদের বাড়িতেই তো এসেছিল। এমন কি হলো যে সে মারা গেল? কেটের কিন্তু এবার এস্থারের প্রতি সন্দেহ আরও বাড়তে থাকে। কেট ঠিক করে যে এস্থার ওই অনাথ আশ্রমে কীভাবে এসেছিল, কে দিয়ে গেছিল, এই বিষয়ে সবকিছু খোঁজখবর নেওয়ার। জানা যায় রাশিয়ার এক অনাথ আশ্রম থেকে এস্থারকে এই অনাথ আশ্রমে দিয়ে যাওয়া হয়েছিল। কেট রাশিয়ার ওই অনাথ আশ্রমে কল করে জিজ্ঞেস করে, এস্থার নামের বাচ্চাটি আপনাদের ওখানে কবে এসেছিল? এমনকি ইন্টারনেটে অনাথ বাচ্চাদের রেজিস্টার যেগুলো ওয়েবসাইট রয়েছে সেই সবগুলো জায়গায় সার্চ করার পরেও তারা কিন্তু কোনো ইনফরমেশন পায় না এস্থার সম্বন্ধে। সেদিন কেট যখন কিচেন রুমে কাজ করছে তখনই হঠাৎ সেখানে এস্থার আসে। এস্থারের হাতে অনেকগুলো ফুল ছিল, সে কেটকে দেওয়ার জন্য এনেছিল, কিন্তু ওই সমস্ত ফুল দেখে কেট প্রচণ্ডভাবে রেগে যায় এবং রাগে দুঃখে চিৎকার করে কাঁদতে থাকে, কারণ এই ফুলগুলো ছিল তার মৃত সন্তানকে যেখানে সমাধিস্থ করা হয়েছে সেখানকার ফুল।
এই গাছের ফুল পাতা কোনোটাই ছেঁড়া হতো না, কারণ এই ফুল গাছটাকে কেট নিজের মৃত সন্তানের মতোই ভালোবাসত। কেট এস্থারের কাছ থেকে ফুলগুলো নেওয়ার জন্য এস্থারের হাত শক্ত করে ধরে, কিন্তু এস্থার কোনোভাবেই ফুলগুলো দিতে চাইছিল না এবং এস্থারের চোখে মুখে কেমন যেন একটা শয়তানি ছাপ ছিল। দেখে মনে হচ্ছিল এস্থার ইচ্ছে করেই ওই সমাধির ফুলগুলো ছিঁড়ে নিয়ে এসেছে যাতে সে কেটকে উত্তেজিত করে তুলতে পারে। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং এই সময় জন চলে আসে। জন আসার পরেই এস্থারের চোখ মুখ কেমন যেন পাল্টে যায়। সে কেমন গোবেচারা ভাব করে কেটের সম্বন্ধে দোষ দিতে শুরু করে জনের কাছে। সে বলে, আমি মাকে ফুলগুলো দিতে গিয়েছিলাম, কিন্তু মা আমাকে প্রচণ্ড মারধর করেছে। আসলে এমন কিছুই ঘটেনি, সে নিজেকেই নিজে আঘাত করেছে এবং এমনভাবে আঘাত করেছে যাতে দেখে মনে হয় যে কেট ওকে আহত করেছে। জন এটা ভেবে নেয় তার স্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। সেটা ভাবতেও পারেনি তার স্ত্রী এতটা নিষ্ঠুর হতে পারে। পরের দিন সকালে কেট তার বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসতে যায়। এই সময় ড্যানিয়েল যখন স্কুলের মধ্যে ঢুকছিল ওর ব্যাগ থেকে কিছু বই পড়ে যায়। কেট যখন ওর বইগুলো ফিরে দিয়ে আসতে যায় তখনই এস্থার এসে গাড়ি স্টার্ট দিয়ে দেয় এবং গাড়িটাকে ব্যাক গিয়ারে দিয়ে দেয়। গাড়ি পেছন দিকে যেতে শুরু করে। ওই সময় গাড়িতে কেটের ছোট মেয়ে ম্যাক্স ছিল। কেট যখন দেখে গাড়িটা পেছনের দিকে গড়িয়ে চলে যাচ্ছে, সেখানে থাকা অনেকে মিলে গাড়িটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটাকে তারা থামাতে ব্যর্থ হয় আর গাড়িটা নিজের গতিতে গিয়ে একটা বরফের স্তূপের সঙ্গে ধাক্কা মারে। গাড়িটা সেখানে থেমে যায় এবং কেট প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে এটার পিছনেও এস্থারেরই হাত আছে, কিন্তু সে মুখে কিছু বলতে পারে না, কারণ তার কাছে কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া তার স্বামী জন কিছুই বিশ্বাস করবে না। কেট দিনের পর দিন আরও বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছিল। সে সব কিছু বুঝতে পারছিল যে যা কিছু ঘটছে সব এস্থারের জন্যই হচ্ছে, কিন্তু তার করার কিছু নেই। এদিকে জন কেটকে এরকম চুপচাপ থাকতে দেখে ধরে নেয় কেটের হয়তো মানসিক সন্তুলন হারিয়ে যাচ্ছে এবং সে মনোরোগ চিকিৎসককে তাদের বাড়িতে নিয়ে আসে। জন মনোরোগ বিশেষজ্ঞকে বলে, কেট আসলে মানসিক সন্তুলন হারিয়ে ফেলছে। আমি দেখেছি এর মাঝখানে সে একদিন বারে গিয়েছিল এবং মদের বোতল কিনে এনেছিল। কেট চিৎকার করে ওঠে। সে বলে, আমি মনের দুঃখে বারে গিয়েছিলাম। হ্যাঁ, এটাও ঠিক, আমি মদের বোতল কিনেও ছিলাম, কিন্তু সেখান থেকে এক বিন্দু মদ আমি ছুঁইনি, সব নষ্ট করে ফেলেছিলাম। কিন্তু জন তার কোনো কথাই শুনতে রাজি না। কাউন্সিলর বলে, যেহেতু তোমার তৃতীয় সন্তান মারা যাওয়ার পর থেকে তুমি মানসিকভাবে ডিপ্রেশনে চলে গেছিলে এবং তারপরে তুমি নেশাগ্রস্ত হয়ে পড়েছিলে এবং সেই জিনিসটা তোমার এখনও সারেনি, এবং এই জন্যই হতে পারে এস্থার সম্বন্ধে তোমার বিরূপ মনোভাব রয়েছে। তোমাকে নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হবে, সেখানে তোমার চিকিৎসার প্রয়োজন। আমার মনে হয় তুমি লুকিয়ে নেশা করো এবং এই জন্য এস্থারকে তুমি খারাপ ভাবতে থাকো। এদিকে দেখা যায় ড্যানিয়েল ওর বোন ম্যাক্সের কাছে যায় এবং ম্যাক্সকে জিজ্ঞেস করে, এই সমস্ত কিছু যা কিছু ঘটছে তুমি কি কিছু জানো? ম্যাক্স এতদিন কাউকে কিছু না জানালেও সে তার মায়ের এরকম অবস্থা দেখে কিছুতেই চুপচাপ থাকতে পারে না। সে মুখে বলতে না পারলেও সে ড্রয়িং করে বোঝাতে শুরু করে এবং এই ড্রয়িংগুলোতে সে এস্থারের সমস্ত কুকর্ম যেগুলোকে সে নিজের চোখে সামনে হতে দেখেছে সেগুলো বোঝানোর চেষ্টা করছিল। ড্যানিয়েল পুরোপুরিভাবে শিওর হয়ে যায় যে এই সব কিছু এস্থারের জন্যই হচ্ছে। ড্যানিয়েল তার বোনকে বলে, আমি ট্রি হাউসে যাব এবং সমস্ত প্রমাণ জোগাড় করব, কারণ সেই ট্রি হাউসের মধ্যেই সিস্টারকে খুন করার পর যাবতীয় সবকিছু সেখানে রেখে এসেছে এস্থার। এদিকে কেটকে দেখা যায় সে এস্থারের রুম চেক করে এবং সেই রুমে সে একটা বই পায়, যে বইয়ের মধ্যে অনেকগুলো ফটোগ্রাফ ছিল আর ওই বইয়ের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখা ছিল, যেটাকে সে গুগলে সার্চ করে এবং গুগলে সার্চ করার পর এমন কিছু জিনিস দেখে যেটা দেখে কেটের মাথায় ঘুরে যায়। কেট এক জায়গায় কল লাগায় এবং জিজ্ঞেস করে, এটা কি কোনো অনাথ আশ্রম? ফোনের ওপার থেকে মহিলা বলে, না, এটা কোনো অনাথ আশ্রম নয়, এটা মানসিক রোগীদের হাসপাতাল। অর্থাৎ এস্থার রাশিয়ার কোনো অনাথ আশ্রমে ছিল না, সে একটা মানসিক হাসপাতাল অর্থাৎ পাগলদের হাসপাতালে ছিল। সে একজন মানসিক রোগী। কিন্তু এখানেই টুইস্টের শেষ নয়, এ তো সবে ছিল শুরু। ওদিকে দেখা যায় ড্যানিয়েল ট্রি হাউসে প্রমাণ সংগ্রহ করতে গেছে, কিন্তু সেখানে এস্থার চলে আসে এবং সে সমস্ত প্রমাণগুলোকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং একই সাথে সেই ট্রি হাউসটাতে আগুন লাগিয়ে দেয় যাতে ড্যানিয়েল সেখানেই পুড়ে মারা যায়। ড্যানিয়েল কোনোভাবে সেই আগুন থেকে বেঁচে গেলেও আহত হয়, কারণ ড্যানিয়েল ওখান থেকে বাঁচার জন্য নিচে পড়ে যায়। ট্রি হাউসটা দাউ দাউ করে জ্বলছে, এটা কেটের চোখে পড়ে এবং কেট চিৎকার করে বেরিয়ে আসে। ছুটে সে ড্যানিয়েলের কাছে যায় এবং এই সময় সে দেখে একটা পাথর তুলে ড্যানিয়েলকে মারতে চাইছিল এস্থার, কিন্তু কেট চিৎকার করাতে এস্থার এটা করতে পারে না এবং সেখান থেকে চলে যায়। কেট ড্যানিয়েলকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যায় এবং জনকে বোঝানোর চেষ্টা করে এই সমস্ত কিছু যা করেছে এবং যা হচ্ছে আমাদের সাথে সব কিছুই এস্থার করছে, কিন্তু জন কোনোভাবেই এইসব বিশ্বাস করে না। সে বলে, এস্থার একটা 10 বছরের বাচ্চা মেয়ে,
ওই সমস্ত কিছু কি করে করতে পারে? আমার মনে হচ্ছে তোমার মানসিক সমস্যা দিন দিন বেড়েই চলেছে, তোমার চিকিৎসার দরকার। এদিকে দেখা যায় এস্থার প্রচণ্ড রেগে গিয়ে ড্যানিয়েলের রুমের দিকে যাচ্ছিল এবং এস্থার ড্যানিয়েলকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে ড্যানিয়েল বেঁচে যায়। কেট যখন ম্যাক্সের কাছ থেকে সমস্ত কিছু জানতে পারে, কেট প্রচণ্ড রেগে যায় এবং এস্থারের সামনে গিয়ে সবার সামনে এস্থারকে একটা জোরে থাপ্পড় লাগিয়ে দেয়। কিন্তু ডাক্তাররা সেখানে আসার পর কেটকেই পাগল ভেবে নেয় এবং ওকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। জন সেখানে যাওয়ার পর সে এস্থারকে গোবেচারা ভেবে জড়িয়ে ধরে এবং বলে, তোমার মায়ের মানসিক সন্তুলন হারিয়ে গেছে, কিছু মনে করো না। এরপর রাত নামে, আর আজকের রাতটা যে প্রচণ্ড ভয়ঙ্কর হতে চলেছিল তা কে জানত। কেট একদিকে হাসপাতালে এবং জন ম্যাক্স আর আস্থারকে নিয়ে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর জন প্রচণ্ড মদ্যপান শুরু করে এবং মদ্যপানের ফলে যখন জনের প্রচণ্ড নেশা হয়ে গেছিল তখন সেখানে এস্থার আসে। কিন্তু অবাক ব্যাপার, এস্থার নিজেকে কোনো বাচ্চা মেয়েদের মতো করে নয়, বরং একজন কামুকি প্রাপ্ত বয়স্ক মেয়ের মতো করে সেজেছিল। এস্থার এসে জনের পাশে বসে এবং কেমন যৌনতামূলক দৃষ্টিভঙ্গিতে জনের দিকে তাকাতে থাকে। জনকে সে বলে, জন, আমার দিকে তাকাও না, আমি কি কম সুন্দর দেখতে কেটের থেকে? আমাকে স্পর্শ করে দেখো। জন যদিও নেশাগ্রস্ত ছিল, তবুও এস্থারের এইসব কথাবার্তা জনের যেন হোশ উড়ে যায়, কারণ এস্থারকে তো সে নিজের মেয়ে রূপে এখানে দত্তক নিয়ে এসেছে। বাচ্চা মেয়েটা কী ধরনের আচরণ করছে? জন চিৎকার করে এস্থারকে বলে, তুমি ভুলে যাচ্ছ আমি তোমার বাবা হই, তুমি আমার মেয়ে হও। এবং এর ফলে এস্থার প্রচণ্ড রেগে গিয়ে নিজের রুমে চলে যায়। ওদিকে কেটের কাছে ওই মানসিক রোগীদের হাসপাতাল থেকে একটা কল আসে। ফোনের ওপার থেকে একজন বলে, আপনি কি জানেন এস্থার আসলে কে? যেটা শোনার পর কেট পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ লোকটা বলে, এস্থার কোনো শিশু নয়, এস্থার একজন ৩৩ বছর বয়সের পূর্ণবয়স্ক মহিলা। 10 বছরের শিশু সেজে অনাথ আশ্রমের মধ্যে ছিল, যাকে কেটরা বাড়িতে নিয়ে এসেছিল শিশু ভেবে। সেই লোকটা আরও বলে, এস্থারের এমন একটা বিরল রোগ হয়েছিল যার ফলে ওর শারীরিক বিকাশ পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছিল এবং এই জন্য শরীর ছোট বাচ্চাদের মতোই থেকে যায়, কিন্তু ওর বয়স ৩৩ বছর এবং এই রোগের ফায়দা নিয়ে সে বিভিন্ন মানুষজনকে বোকা বানায়। লোকটা বলে, এস্থার আমাদের মানসিক হাসপাতালের সবথেকে খতরনাক পেশেন্ট ছিল, ও অনেকগুলো খুন করেছে, ওর নামে অনেকগুলো কেস ঝুলছে। লোকটা আরও বলে, আপনাদের আগে যেই পরিবার এস্থারকে দত্তক নিয়ে গেছিল সে সেই পরিবারকেও মেরে ফেলেছে, আগুন জ্বালিয়ে গোটা বাড়ি ধ্বংস করে দিয়েছিল এস্থার। এই সমস্ত কিছু শোনার পর স্বাভাবিকভাবেই কেটের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় এবং কেট বিপদের মধ্যেও বুদ্ধি না হারিয়ে তাড়াতাড়ি ভেবে নেয় যে তার কি করা উচিত। তাকে যেভাবেই হোক পুলিশকে ইনফর্ম করতে হবে, কারণ এস্থার অর্থাৎ ওই ভয়ানক মানসিক রোগীটা এখন তার বাড়িতেই রয়েছে। অন্যদিকে এস্থারকে দেখা যায় সে মুখের মেকআপ রিমুভ করছিল। সে বেশিরভাগ সময় মুখে মেকআপ করে রাখত এবং ওর হাতে এবং ঘাড়ে কিছু দাগ ছিল। হাতের দাগগুলোকে ঢাকা দেওয়ার জন্য সে ব্রেসলেট পরত। এবার এস্থারকে মেকআপ ছাড়া একদম আসল রূপে দেখা যায়। অন্যদিকে জনকে দেখা যায় সে আফসোস করছিল, এস্থারের সঙ্গে এরকম ব্যবহার করাটা ঠিক হয়নি, ও তো এখনও বাচ্চা, তাই ভুলভাল বলে ফেলেছে। জন ওর সাথে কথা বলতে যায় এবং সে যখন ওর রুমে যায় তখন এস্থার সেই রুমের মধ্যে ছিল না এবং জন সেখানে অনেক অদ্ভুত ধরনের আঁকা ছবি দেখতে পায় এবং ওই ছবিগুলো কিছু কিছু সেসব ঘটনার ছিল যেগুলো এস্থার ঘটিয়েছিল। ছবিগুলো দেখার পর জন বুঝতে পারে তার স্ত্রী কেট মোটেও মিথ্যে কথা বলছিল না। এই সময় কেট কল করে জনকে। জন যখনই কলটা রিসিভ করতে যাবে তখনই পেছন থেকে এস্থার জনের উপর আক্রমণ করে এবং জনকে নৃশংসভাবে সেখানেই খুন করে। কেটের ছোট মেয়ে ম্যাক্স ওখানে ছিল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু নিজের চোখে দেখছিল যে কিভাবে তার বাবাকে এস্থার মারছে। এই সমস্ত কিছু দেখে ম্যাক্স প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায় এবং তার রুমে গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে কেট তড়িঘড়ি করে হাসপাতাল থেকে বাড়ি ফিরছে, কারণ সে জানে এস্থার ওর পরিবারের জন্য কতটা বিপজ্জনক হতে পারে এখন। কেট যখন তড়িঘড়ি করে তার বাড়িতে এসে পৌঁছায়, বাড়ির মধ্যে তখন এক অদ্ভুত শান্ত পরিবেশ বিরাজ করছে। ভেতরে ঢুকতেই তার হাজবেন্ড জনের মৃতদেহটা দেখতে পায়। কেট জনের কাছে গিয়ে প্রচণ্ডভাবে কাঁদতে থাকে এবং সমস্ত কিছুর জন্য নিজেকে দোষী বলে মনে করতে থাকে, কারণ সেই তো দত্তক নিতে চেয়েছিল একটা বাচ্চা। এরপর কেট একটু সামলে নিয়ে ম্যাক্সকে সারা বাড়িতে খুঁজতে থাকে। এমন সময় দেখা যায় এস্থার কেটের ওপর আক্রমণ করে বসে এবং শ্যুট করে দেয়, যার ফলে কেট আহত হয়। অন্যদিকে ম্যাক্স নিজেকে বাঁচানোর জন্য তাদের বাড়ির মধ্যে থাকা গ্রিন হাউসে লুকিয়ে পড়ে। গ্রিন হাউস অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের গাছপালা সংরক্ষণ এবং পর্যবেক্ষণ করা হয়।
এস্থার ম্যাক্সকে খুঁজতে থাকে এবং এই সময় কেট ওই গ্রিন হাউসের ছাদে চলে আসে এবং সেই ইশারায় ম্যাক্সকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত কেট কাঁচ ভেঙে এস্থারের উপরে পড়ে যায়। এস্থারের উপরে পড়ার ফলে এস্থার অজ্ঞান হয়ে যায়। ততক্ষণে পুলিশ চলে এসেছে। গ্রিন হাউসের মধ্যে এস্থার অজ্ঞান হয়ে পড়েছিল, কিন্তু মুহূর্তের মধ্যে কেট দেখে এস্থার সেখান থেকে গায়েব। কেট ম্যাক্সকে নিয়ে ছুটে বাইরে বেরিয়ে আসে এবং দেখা যায় এস্থার কোথাও পালায়নি, সে বাইরে গিয়ে কেটের ওপর আবার আক্রমণ করে, যেটা পুলিশ দেখতে পায় না। এস্থার তাদেরকে মারার অনেক চেষ্টা করলেও ম্যাক্স একটা বন্দুক তুলে ধরে এস্থারের ওপর এবং নিজের অজান্তেই শ্যুট করে দেয় এস্থারকে। কিন্তু এই গুলিটা এস্থারের গায়ে লাগার বদলে যে বরফ জমেছিল সেই বরফের মধ্যে লাগে এবং বরফের মধ্যে আস্তে আস্তে ফাটল ধরতে শুরু করে। কেট এবং এস্থার বরফ ভেঙে ওই ঠান্ডা জলের মধ্যে পড়ে যায়। কেট কোনোভাবে ওই জলের মধ্য থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু নিচে থেকে এস্থার তাকে টানতে থাকে। দেখে মনে হচ্ছিল এস্থারের মধ্যে কোনো ভয় ডর নেই ধরা পড়ার, সে কোনোভাবে এই ফ্যামিলিকে মারতে চায়। এস্থার আবারও কেটকে টানতে থাকে সেই জলের ভেতরে। সে মরলে কেটকে নিয়েই মারা যাবে, কিন্তু কেট এস্থারের মুখে এক জোরে ঘুষি মারে এবং ওকে জলের একদম নিচে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে এস্থার প্রচণ্ডভাবে আহত হয় এবং ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এবং যেহেতু ওই কনকনে ঠান্ডা জলের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেছে সে, সুতরাং সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। কেট শেষ পর্যন্ত ম্যাক্সকে নিয়ে সেখান থেকে বেঁচে ফেরে। যেন এক বিভীষিকাময় রাতের সমাপ্তি ঘটল কেটের জীবন থেকে এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবে, আমি তোমার কমেন্ট পড়বো। আর আমার সাথে সরাসরি কথা বলার জন্য ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধু একটা লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। তো এই জন্য মেয়েরা মুখে আটা ময়দার মেকআপ মাখে, যাতে বয়স না বোঝা যায়।